আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আমি আছি জাগরেবে, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে। আমি দুব্রাভাতে আছি। এখন যাচ্ছি হচ্ছে দুব্রাভার একটি জায়গায়। হ্যাঁ, পায়ে হাঁটা সিগন্যাল দিয়েছে। তো ওইখানে আমার এক ভাই আসবে, তার সাথে দেখা করতে যাচ্ছি। তো ভাবলাম যাওয়ার আগে যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি। হেঁটেই যাব, মোটামুটি 10 মিনিটের রাস্তা, পুরো রাস্তা ইনশাল্লাহ হেঁটেই যাব। আজকে 29শে জানুয়ারি, ঘড়িতে সময় এখন 3টা 32 ক্রোয়েশিয়ান সময়। আর এখন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। তবে হালকা বাতাস আছে, ফলে ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠান্ডাটা একটু বেশি। আর আমি শীতের তেমন কোনো পোশাক নেইনি, তবে আমার কাঁধে ব্যাগ আছে, এখানে একটা কান টুপি আর গ্লাভস, হাত গ্লাভস নিচে আর কি। যদি ফিরতে ফিরতে দেরি হয় তাহলে শীত বেড়ে গেলে ওইটা পরবো ইনশাল্লাহ। আমি একদম মেন রোডের পাশ দিয়ে হাঁটছি। সামনে সোনালি সূর্য অস্তমিত হতে যাওয়ার পথে আর কি। দেখছেন আপনারা হয়তো, ওই যে সূর্য এখানে অস্তমিত হবে। আর এখানে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 4টার মধ্যে মোটামুটি অন্ধকার নেমে আসে। তো যাই হোক, কিছু কথা বলি। ক্রোয়েশিয়া সংশ্লিষ্ট অনেক কথা বলেছি, দীর্ঘ 3টা 4টা ভিডিও দিয়েছি টানা। এবং ঘুরে ফিরে আসলে কথা এগুলোই, মূলত নতুন কোনো কথা নেই। নতুন কোনো কথা নাই, কারণ প্রতিদিন তো নতুন কথা তৈরি হবে না। মোদ্দা কথা যেটা, সেটা 3টা ভিডিওতে ইনিয়ে বিনিয়ে ঘুরে ফিরে এগুলোই কথা। আসলে মূলত এগুলোই। ইউটিউবে যত কথাই দেখবেন, যত ভিডিওই আসুক, প্রতিদিন যদি 10টা ভিডিও করে এক একজন, নতুন কোনো ইনফরমেশন পাবেন না। যদি নতুন কোনো ইনফরমেশন আসে, যদি কিছু বলে, ধরে নেবেন যে এগুলো নিজেদের মন থেকে, নিজেদের ব্রেন থেকে মন মর্জি মতো কথা বলেছে। এগুলোর কোনো ভিত্তি নেই। মূল কথা আসলে প্রথম 2-1 ভিডিওতে হয়ে যায়, তারপর ওগুলারে সত্য প্রমাণিত করার জন্য আর কি চেষ্টা, অন্য কিছু না। আমার ক্ষেত্রেও তাই, অনেক ভিডিও দিয়েছি, ঘুরে ফিরে কথা একই। তো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেটা সবসময় বলি, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া বন্ধ হয়নি ভাই। বন্ধ হওয়ার পথে আছে, তবে এখনো বন্ধ হয়নি। এবং বন্ধ হওয়ার জন্য সুপারিশ করেছে, তবে বন্ধ হয়নি। ঘুরে ফিরে একই কথা। হ্যাঁ, ধরেন আমি দৃষ্টান্ত দিলাম আর কি, যে আপনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হসপিটালে, ডাক্তার বলছে যে সে মারা যাবে কিন্তু মরেনি। তো আপনি তো প্রচার করে ফেলছেন যে মারা গেছে। বিষয়টা অনেকটা এরকম। তো ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম হওয়ার কথা ছিল, কিন্তু প্রচার হচ্ছে কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছে। এই হইলো তফাৎ। তো যাই হোক, ওই ধরনের এখনও কিছু হয়নি। সরকারি পর্যায়ে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আলোচনা চলছে, এবং বন্ধ হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এটা বন্ধ হওয়ার ইম্পসিবল। আপনার ক্রোয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবরে চিঠি দেওয়া হয়েছে, এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে এটা মোকাবেলা করার জন্য বলা হয়েছে। কারণ হচ্ছে কি, এই যে বাংলাদেশ থেকে এসে ঘুরে ফিরে, কিন্তু কথা এটাই যে বাংলাদেশ থেকে এসে যারা ফিরে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে, বা বাংলাদেশ থেকে সরাসরি অন্য দেশে চলে যাচ্ছে, এটার প্রভাবটা পড়েছে ইউরোপিয়ান ইউনিয়নে। তো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে মূলত ক্রোয়েশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যে তোমাদের দেশে এত লোক আসে, কিংবা তোমাদের দেশের ভিসা পেয়ে তারা তোমাদের দেশে না থেকে অন্য দেশে চলে যায়, এটা গুরুতর অপরাধ। হ্যাঁ, এটা গুরুতর অপরাধ। তো সুতরাং এটার তোমরা দ্রুত প্রতিকার করো। তারই প্রেক্ষিতে আসলে মূলত এগুলো হচ্ছে আর কি। তো যাই হোক, এগুলো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এটা হলো এক কথা।
আর বুলগেরিয়ার বিষয়ে বলবো, আলহামদুলিল্লাহ গত হয়তো আপনারা 26-27 দিন বা 1 মাস সেরকম হবে, 1 মাস আগে আমাদের বুলগেরিয়ার 5 জনকে ফেসবুকে আমি লাইভে এসে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম। আমাদের আমিনুল ইসলাম সুজন ভাই, আবু তৈয়ব, মেহেদি হাসান, আব্দুল কাদের এবং শিকদার, হ্যাঁ, এই 5 জনে জমা দিয়েছিল। তারা আলহামদুলিল্লাহ আজকে ভিসা পেয়ে গেছে, বুলগেরিয়ার ভিসা পেয়েছে। তার মানে মোটামুটি এম্বাসিতে জমা দেওয়ার পরে মাসখানেকের মতো লাগছে আর কি তারা ভিসা রিসিভ করতে। তবে তাদের সফর কিন্তু অনেক লম্বা ছিল। তারা 2023 সালের জুন জুলাইয়ের পার্টি বা তারও আগের পার্টি, হ্যাঁ। তো 23 সালের জুন জুলাই, 24 সালের জুন জুলাই, এখন 25 সাল চলে আসছে। চিন্তা করেন কতদিন তারা ধৈর্য ধারণ করেছিল আমাদের সাথে পারমিট আসার পরে, অ্যাপ্রুভাল আসার পরে। সমস্যা ছিল তখন পারমিট আসছিল কিন্তু অ্যাপ্রুভাল আসে না, আর যখন অ্যাপ্রুভাল চলে আসছে তখন আমরা ডেট পাচ্ছিলাম না। তো এই গ্রুপটাতে মোট 11 জন ছিল, তার মধ্যে 6 জন তারা ইন্ডিয়াতে গিয়েছিল। তার মধ্যে একজন ডেট নিতে পারেনি, বিধায় সে চলে আসছিল, তার ভিসার মেয়াদ ছিল না, ইলিগেল হয়ে পড়ছে। তো সে ভাবলো যে ইলিগেল হইলে যে এতে এখানে অনেক জরিমানা হয় এবং যদি পুলিশি ঝামেলা টামেলা হয়, তার প্রেক্ষিতে সে চলে আসছে। পরবর্তীতে চেষ্টা করছে আসলে এখান থেকে ভিসা নেওয়ার, ভিসা নিতে পারে না। অনেকবার ট্রাই করছে, লাখ টাকা পর্যন্ত দিয়ে চেষ্টা করছে, হয়নি, ইন্ডিয়ার ভিসা হয়নি। তো তার সাথে আরেকজন ছিল শিকদার কিন্তু আসে নাই। শিকদার বললো যে আমি যা হয় হবে, আমি ফিরে যাব না। শিকদার আসে নাই। আলহামদুলিল্লাহ আজকে শিকদার ভিসা পাইলো, আর রাজবুল আলম কিন্তু চলে আসছে। ফলে সে জমা দিতে পারে না। জমা দিতে পারলে তাদের সাথে হয়ে যেত, কারণ এই ডেটগুলো কিন্তু কোম্পানি নিজে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যবস্থা করেছে এম্বাসি থেকে। তো এম্বাসির ওদের খুব ইয়ে ছিল কোম্পানির, আর সুজনের সাথে তো কোম্পানির মালিকের সাথে কন্টিনিউ যোগাযোগ ছিল। যাই হোক, এতে করে সুজনের অবদান আসলে অনেক। এক্ষেত্রে আমি বলবো আমিনুর রহমান সুজন, সে নিজে উদ্যোগে, তার মাধ্যমে সে সহ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সেখানে মোটামুটি একটা স্মারকলিপি দিয়েছিলাম যে বাংলাদেশ থেকে জমা দেওয়ার ব্যবস্থা, বা ইন্ডিয়া যেহেতু ভিসা হয় না, বাংলাদেশিদের জন্য অন্য কোনো দেশে জমা দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, এইসব বিষয় নিয়ে অনেক চেষ্টা করছিলাম আসলে। তো এটা তার উদ্যোগ ছিল, সাথে আরও 2 একজন ছিল। তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকেই, যেটা 11 জন, ভিসা পেয়েছে 5 জন। তো সঙ্গত কারণে বাকি 6 জনই কি হয়েছে, 6 জনের মধ্যে 2 জন ভিসা না পাওয়াতে যাইতে পারে নাই। ধরেন 8 জন হইলো, হ্যাঁ, 5 জন আর 2 জন, 7 জন। তাহলে 8, 9, 10, 11, আর বাকি রইল কত, 4 জন। এই 4 জন ধরেন একজন টোটালি যাবেই না। যখন থেকে তার পারমিট আসছে, অ্যাপ্রুভাল আসছে, তখন থেকে সে প্রতিদিন অফিসে এসে বসে থাকে, ভাই টাকা দেন, আমি ইয়ে দেবো না। আমি ওরে বলছি ভাই এগুলোর জন্য সব পেমেন্ট করা হয়ে গেছে, এবং এম্বাসি ডেট না পাইলে এটা কিন্তু মূলত কোম্পানি দেখবে না, কারণ তারা অ্যাপ্রুভাল পারমিট সব দিয়ে দিয়েছে, তাদেরকে পেমেন্ট করতে হবে। যদি অন্যদের ভিসা হয় তাহলে আপনি জরিমানা দিবেন, আর যদি কারো ভিসা না হয় আপনার টাকা আপনি নিয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর বাকি 3 জন বলা চলে একদম রীতিমতো চরম দুর্ব্যবহার করে তাদের টাকা নিয়ে গেছে। একজন তো মাস্তান টাস্তানও নিয়ে আসছে অফিসে, এসে দুর্ব্যবহার করে নিয়ে গেছে। যাই হোক, তাদের জন্য শুভকামনা। এগুলো আমি এখন মনে রাখি না, কারণ অনেকে ধৈর্য ধরতে পারলেও সবাই ধৈর্য ধরতে পারে না। সুজন বলছিল ভাই আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আবু তৈয়ব, মেহেদি, কাদের ভাই, ওরা বলছে যে আমরা শেষ পর্যন্ত দেখবো। আর কাদের ভাই তো একবার এসে আমার থেকে ফাইল নিয়ে গেছে, অত্যন্ত ভালো মানুষ, মানে ভদ্র মানুষ যেটা বলবো আর কি। তুই বলছে যে ভাই যা হয় হবে, আপনি দিয়ে দেন, আমি যাবো, আমার কোনো অভিযোগ নাই, আমি যাবই না। শেষ পর্যায়ে যখন এম্বাসির ডেট নিয়ে নিল কোম্পানি, তখন ওনাকে জানাইলেন যে ভাই ডেট পাওয়া গেছে। তখন সাথে সাথে পরের দিন, মানে আগের দিন এসে টাকা নিয়ে গেলো, ফাইল রিটার্ন নিয়ে গেলো, পরের দিন এসে আবার ফেরত দিয়ে গেলো। ঠিক আছে, পরে ইন্ডিয়াতে গেলো, তো আলহামদুলিল্লাহ এখন এই যে ফল পাইলো। তো আমি যেটা বলি সবসময়ের জন্য যে ভাই ধৈর্য কতদিন ধরবেন। অনেকে বলে ভাই ধৈর্য কয়দিন ধরবো, কয় বছর ধৈর্য ধরবো, ধৈর্য ধরতে ধরতে বুড়ো হয়ে গেছিস, চুল পেকে গেছে, এই না সে না।
আপনি যদি মনে করেন যে বাংলাদেশ সহ পৃথিবীর যত দেশের যত এজেন্সি ভিসা নিয়ে কাজ করে তারা ভিসা করতে পারে, এরকম চিন্তা যদি আপনার থাকে যে তারা চাইলেই ভিসা হয়ে যায় বা চাইলেই তারা পারমিট বের করতে পারে, এটা আপনি ভুল ধারণা। আপনি ভুল জগতে বসবাস করছেন। এরকমটা কখনোই সম্ভব না। আপনার নসিবে থাকতে হবে। আর কখন কার্ডটা কখন কিভাবে হবে এটা আসলে এইভাবে বলার কোনো উপায় নাই। অনেকে বলে ভাই আমার পরে ফাইল জমা দিয়ে চলে গেছে, এরকম তো আমি শফিক ভাইয়ের কথা বলবো। টাঙ্গাইলের শফিক ভাই অফিসে বসেছিল এই সময় আমাদের শাহাবুদ্দিন মোল্লা আর হলো ওয়ারেস সরকার, ওরা এসে ফাইল জমা দিচ্ছে। তারও আগে শফিক ভাইয়ের জমা দেওয়া ছিল। কখন? সেটা ছিল 2023 সালের জুলাই মাসে। আমি মনে আছে শফিক ভাই আইজও যাইতে পারে না, এখনও আছে শফিক ভাই আমার সাথে অপেক্ষা করতেছে। তাইলে এটাই প্রমাণ হয় যে আসলে আমরা চাইলেই যে কেউ যখন তখন চাইলে কাউকে পাঠাতে পারে না, তার তকদিরও থাকতে হবে আল্লাহ পাকের তরফ থেকে। এগুলো রিজিকের বন্দোবস্ত আপনার এখানে থাকতে হবে। যদি থাকে আপনি আসতে পারবেন, না থাকলে আপনি পারবেন না। তবে চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। এখন সেই চেষ্টা কতদিন ধরবে? অনেকে বলতেছে যে ভাই কত বছর ধৈর্য ধরবো। হ্যাঁ, আমি বলবো বরাবরের মতো, এখনও বলি তখনও বলছি, সব সময় বলবো ভাই ধৈর্যের কোনো ব্যক্তি নাই, ধৈর্যের কোনো সময়সীমা নাই, ধৈর্যের নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। কতদিন ধৈর্য ধরবেন? যতদিন পর্যন্ত আপনার সফলতা না আসে। ঠিক আছে, এটা করতে হবে। আর আমার কাছ থেকে ফাইল নেবে ওরা দেবেন, ওর কাছ থেকে নিয়ে আমারে দেবেন, এরকম যাদের অভ্যাস ওরা ওই ঘুরের মধ্যেই থাকবেন, এই চক্রবাক্যের মধ্যেই থাকবেন। এখন ধরেন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, এই না সেই না বলে অনেকেই আমাকে বলে ভাই তো কাজ তো হবে না, তাহলে ফাইল ফেরত দিয়ে দেন 1 মাস আগে 1.5 মাস আগে। ওদের কাছে নানা ধরনের রং বেরঙের অফার টফার আসে, তো যে এখন পর্তুগালের কাজ হবে, তারপরে ডেনমার্কের কাজ হবে, ওরা ওইসব জায়গায় ট্রাই করবে। অথচ দেখেন ক্রোয়েশিয়া এখনো বন্ধই হয়নি। আমি বারবার বলছি, এত ভিডিও দিচ্ছি যে না হয়নি। আমার মতো অনেকেই আছেন যারা পজিটিভ ভিডিও দিচ্ছেন, কিছু আছেন যারা নেগেটিভ ভিডিও দিচ্ছেন, কিন্তু কোনো শালা এই পর্যন্ত হলফ করে বলতে পারবে না যে হ্যাঁ এই দেখেন প্রমাণ ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে। এরকম কেউ বলতে পারে না, আন্দাজে ঢিল মারে। আর এতে কিন্তু সবার মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি বলবো যারা ধৈর্য ধরবেন তারা যাবেন, যারা ধৈর্য ধরতে পারবেন না, ঘুরে ঘুরে অভ্যাস যাদের আছে তারা এইভাবেই ঘুরতে থাকবেন বছরের পর বছর। শেষ পর্যায়ে তো শূন্য হাতে আপনাদেরকে ফিরতে হবে। আপনি কি মনে করেন যারা বুলগেরিয়া আজকে ভিসা পেয়েছে তারা কতদিন ধরে আমাদের সাথে জানেন? 2 বছরের উপর হয়ে গেছে অনেকের। আপনি কি 2 বছর ধৈর্য ধরতে পারবেন? তাহলে আমি মনে করবো যে আপনার জন্য সব কিছু করা সম্ভব। 2 বছর লাগবে এটা আমি কখনো বলি না, কিন্তু লাগতে পারে, যেহেতু এটা কারো হাতে না। আমার নেপালে গতকালকে ফরহাদ নামে আমাদের এক ক্রোয়েশিয়ার ক্যান্ডিডেট, তার রিজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ফরহাদের রিজেক্ট হয়ে গেছে। তো ওর কোনো কমপ্লেন ছিল না যে ভাই তকদিরে ছিল না, হয়নি, আবার চেষ্টা করবে ইনশাল্লাহ। কিন্তু সে চাইলেই ওখান থেকে আমার নামে ফেসবুকের গ্রুপে পোস্ট দিতে পারত। এরকম অনেকেই করে, ক্ষুব্ধ হয়, রাগের বসে ধৈর্য হারা হয়ে যায়। টাকা যার হারায় সে কিন্তু পাগল হয়ে যায়। বিষয়টা এরকম, কারণ নেপালে গিয়ে একটা মানুষ কিন্তু 2 মাস 8 মাস যখন থাকে তার অনেক টাকা পয়সা যায়, তার সময়গুলো বিশেষ করে এই যে একটা অস্থির একটা সময়ের মধ্যে সে বসে থাকে, সময় কাটতে চায় না, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, কী হয় দ্বিধা সংকোচ, তারপরে একটা আশঙ্কা, এর মধ্যেই পড়ে থাকে আর কি সবসময়। তো এই প্রেক্ষিতে তাদের মনটা খারাপ থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেকে আমার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবহার করে, অনেকে খুব খুব দুর্ব্যবহার করে, বিশ্রী ব্যবহার করে। অনেকে বলে যে ভাই নেপালে ছিলাম, এই খরচ আপনাকে দিতে হবে। মনে হয় যেন আমরা জীবনে কাউরে ভিসার গ্যারান্টি দিচ্ছি। আমরা কখনোই কাউকে ভিসার গ্যারান্টি দেই না, কখনো দেই না। ঘুরে ফিরে একই কথা বলবো, যদি ইউরোপের মতো দেশগুলোতে আপনি আসতে চান আপনাকে সবর করে ধৈর্য ধরতে হবে। আর একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি কখনোই আর ধরেন আপনি ইউরোপ আসবেন কিন্তু বাংলাদেশে আপনি কিছুই করেন না, কোনো কাজ করেন না, আপনার কোনো চাকরি নেই, একদম টোটালি বেকার, এরকম কোনো লোকের ফাইল আমি নিব না। এবং যারা সময়ের অনেক দাম, যে আমার ভাই সময়ের অনেক দাম, আপনি আমার সময় খেয়ে ফেলছেন, সময়ের যাদের অনেক ভ্যালু, যারা সময়ের অনেক বেশি মূল্যায়ন করেন যে ভাই আমার সময়ের অনেক দাম, আপনার টাকার খেতা পড়ি বাট আপনার টাকার কোনো দাম নাই, আমার সময়ের অনেক দাম, এই ধরনের লোকগুলোকে আমি স্কিপ করব। আমি কখনোই তাদের ফাইল নিব না। এবং যারা সময় করে চিল্লায় তাদের সাথে আমি নাই।
আমাদের সাথে কাজ করতে হলে ভাই জানি না সময় লাগবে ইনশাল্লাহ। আপনি একবার ব্যর্থ হইতে পারেন, দ্বিতীয়বার আপনি সফল হতে পারেন, বা তৃতীয়বারও আপনি ব্যর্থ হতে পারেন, চতুর্থবার আপনি সফল হতে পারেন। সফলতা ব্যর্থতা আল্লাহর উপর নির্ভর করে এবং আপনার চাওয়ার উপরে। আপনি সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, কেউ আপনাকে দিয়ে দিতে পারবে না, এটা মাথায় রাখবেন। ফেসবুকে ইউটিউবে বড় বড় লেকচার মারা আর ভিসা বাইর করা বহুত তফাৎ। এটা অনলাইনে পেপার ধরিয়ে দেওয়া আর পারমিট দেওয়া অনেক তফাৎ। একটা পারমিট দেওয়া আর ভিসা দেওয়া বহুত তফাৎ। হ্যাঁ, এমন কয়জন আছে সাহসিকতার সাথে বলতে পারে যে আমার ভিসা পারমিট ক্যান্সেল হয়ে গেছে, আমার ভিসা হয় নাই, রিজেক্ট হয়ে গেছে, এতজন রিজেক্ট হয়েছে। কোনো শালাকে দেখি না আজ পর্যন্ত বলতে যে ভাই আমার রিজেক্ট হয়ে গেছে। সব তো খালি ভাই ভিসা সাকসেস 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 আর কাগজগুলো পোস্ট করে দেখি তো আমি না। এটা কন্ট্রাক্ট পেপার পাইলে সেটাও পোস্ট করে দেয় প্রচারের জন্য, যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। আর মানুষ এগুলোতে আকৃষ্ট বেশি হয়। তো আমরা এগুলো কখনোই করবো না। আপনি আসেন না আসেন, আমার কিছু যায় আসে না ইনশাল্লাহ। সারা জীবন এই ব্যবসার সাথে থাকবেও এরকম কোনো প্ল্যানও নাই আমার। তো যাই হোক, আমি দুপুরে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, আর সবার মনের আশা পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমি বলবো যে ধৈর্য সহকারে থাকবেন, সবর করবেন, আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ, একটা সময় না একটা সময়। হ্যাঁ, হুটহাট করে কাজ হয়ে যাবে বা আজকে দিচ্ছেন কালকে হয়ে যাবে এরকম না, আবার আপনি একদম ব্যর্থ হয়ে গেছেন, বিষয়টা এরকম না। পজিটিভলি দেখবেন, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে চাইবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।